লুডো খেলতে এসে দেখল দাবা, নাটক দেখে টুবলু বোবা। তো আমার আগের অডিওটা যেটা ছিল টুবলুর চাই নতুন দাবা, সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে যে এডমান্ডের মতন প্লেয়াররা কি আগের জেনারেশনের থেকে একটু উন্নত। তো সেইটা নিয়ে আলোচনা করব, কিন্তু শুধু এই বিষয়ে সীমাবদ্ধ রাখবো না আলোচনা, আরও কিছু কিছু ছোট্ট ছোট বিষয় নিয়ে আলোচনা করব সেদিনের বড় ম্যাচ নিয়ে। কেননা সেদিনের বড় ম্যাচটার পুরো রিপ্লে না দেখে আমার পক্ষে আর একটু খুঁটিয়ে আলোচনা করাটা সম্ভব ছিল না। আমি তো অত পণ্ডিত নই যে লাইভে দেখব, একটা উৎকণ্ঠা নিয়ে দেখব, আবার সাথে সাথে একদম বিশাল আলোচনা করে দেবো। অত পণ্ডিত নই। দেখে টুকে বুঝে সময় নিয়ে একটু আলোচনা করতে হয়। তো সবার আগে বলি, টুবলু এসেছিল দাবার লুডো খেলবে বলে, বাবা দামি লুডো কিনে দিয়েছে, ছক্কা বিশাল দামি। এ ছক্কা হয়ে গেছে, এসে দেখছে দাবা খেলা হচ্ছে, কিছুই জানে না দাবার। তো একটা নাটক হলো, আবার দাবার মতো আবার একটা নাটকও আমরা দেখলাম, নাটকীয় উপাদান দেখলাম। ইস্টবেঙ্গলের যে চতুর্থ গোলটা, সেই গোলটা আপনারা যদি একটু দেখেন, পুরো পুরো গোলের সিকোয়েন্সটা দেখেন, যেখানে রাশিদ একটা ক্রস করলো বা ফ্রিকিক নিল, এটা কেউ একজন উল্লেখ করেছিলেন এই বিষয়টা, নাটকের বিষয়টা আমার মনে পড়ছে না, ইউটিউবে আমি শুনেছিলাম। তো কালকে দেখলাম, পুরো ম্যাচটা রেকর্ডিংটা দেখছিলাম। তো রাশিদ আর আপনার ডানি র্যামিরেস কি একটা ফুসুর ফুসুর করলো, মানে ফুসুর ফুসুর করেছে কিনা জানি না, মানে একটা বডি অ্যাক্টিং করলো, মানে শারীরিক অভিনয় করলো, যাতে লোকে সেটা দেখতে পায়। আপনি তো বডি অ্যাক্টিং না করেও কথাবার্তা কমিউনিকেট করতে পারেন, কিন্তু এরা একটা বডি অ্যাক্টিং করলো। তারপর আমরা দেখলাম ডানি র্যামিরেস ডান দিকে চলে গেল, আর রাশিদ কেউ একটা ক্ষোভ দেখালো, মানে একটা বহিঃপ্রকাশ ঘটালো হাত ফাত ছুঁড়ে। তারপর ক্রসটা করলো, একদম বাদিকে পাঠালো, যে গুপ্তা বলটা মিট করলো, যে গুপ্তা ভেতর দিকে পাসটা পাঠালো, এডমান্ড গোলটা করে দিল, চতুর্থ গোল। এই যে অঙ্গভঙ্গিটা করলো, এটা কিন্তু নাটক পুরো, মানে স্ক্রিপ্টেড নাটক, পূর্ব পরিকল্পিত নাটকীয় উপাদান এটা, যা দেখে ডিস্ট্র্যাক্ট করে দিল। অনেকে আপনারা ডেকয় বলেন, হ্যাঁ ডেকয়ের এইটা একটাই, কোনো একটা ঘটনা ঘটিয়ে আপনি কাউকে ডিস্ট্র্যাক্ট করছেন। তো একেই তো দাবার চালে মাত করে দিয়েছে সেদিন হাবাস, তারপর আবার তার মধ্যে নাটকও ঢুকিয়ে দিয়েছে। এরকম নাটক আমরা খুব বেশি দেখিনি অতীতে। একজন লিখছিলেন যে কুয়াদ্রাত করেছে, কিন্তু কুয়াদ্রাত কী করতো, মানে নিজেই নাটক হয়ে যেত, মানে 3-4 জন মিলে ফ্রিকিক নিতে যেত, গিয়ে ফ্রিকিকটা যদি ঠিকঠাক এক্সিকিউট না হতো, তখন নিজেই বিপদ বিপদে পড়তো, তার কারণ বলের কাছে 3-4 জন ইস্টবেঙ্গলের প্লেয়ার থাকতো। তো আমার কালকে মোহনবাগানের দেখে, মানে কালকে দেখে না, মানে কালকে তো রিপ্লেটা দেখলাম গোটা ম্যাচে, আমার খুব করুণা হচ্ছিল, মনে হচ্ছিল জঙ্গলে একটা যেন বাচ্চা হাতি হারিয়ে গেছে, আর তাকে ছেঁকে ধরেছে একদল হায়না। মানে বাচ্চা হাতি কী করবে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কিছু করার নেই। আপনি যদি খেলাটা দেখেন, প্রত্যেকটা মুহূর্তে ইস্টবেঙ্গলে, সে আক্রমণে হোক বা রক্ষণে হোক, বা ইস্টবেঙ্গল যখন ডিফেন্ড করছে বা ইস্টবেঙ্গল যখন অ্যাটাক করছে, একগাদা প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গলের। এবং এটা পূর্ব পরিকল্পিত, মানে এমনি এমনি হয় না এই জিনিসটা। আপনি যদি না দিনের পর দিন এটা অনুশীলন করেন এবং সঠিক অনুশীলন করেন, আপনি এটা রপ্ত করতে পারবেন না। এই নাটকটা যে করলো রাশিদ, এটাও পূর্ব পরিকল্পিত। এই যে সারাক্ষণ প্রতিটা মুহূর্তে ইস্টবেঙ্গলে একাধিক প্লেয়ার পৌঁছে যাচ্ছে, আমি আবারও বলেছি আমার আগের অডিওতে, আপনি কিভাবে পৌঁছাবেন, আপনি দৌড়েও পৌঁছাতে পারেন, আপনি বাসেও পৌঁছাতে পারেন, আপনি ফ্লাইটেও পৌঁছাতে পারেন। এই যে সারাক্ষণ পৌঁছে যাচ্ছে, এটা মানে এই নয় যে কেউ ফিজিক্যালি ফিট এবং দৌড়ে যাচ্ছে, যেটা বাংলার প্রাক্তন কোচ প্লেয়াররা বলে খুব ফিট নয়। এটা হচ্ছে ছকটাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে ওই লক্ষ্যে পৌঁছে যেতে হবে। ডিস্টেন্স অ্যান্ড টাইম আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি, মায়ের দিব্যি দিতে বলেনি যে আপনাকে দৌড়ে পৌঁছাতে হবে। আপনাকে ছক করে পৌঁছে যেতে হবে, আপনার মুভমেন্টটাকে মোবিলাইজ করতে হবে। তো একটা প্লেয়ারের নাম আমি আগে উল্লেখ করিনি, আমি
গতকাল বা আজকেই বোধহয় চ্যাটে লিখলাম, সেটা হচ্ছে হার্দিক ভাট অসাধারণ খেললো। লাইভ খেলার সময় অতটা আলাদা করে নজরে পড়েনি। যখন পুরো ম্যাচটা দেখলাম, গোটা 90 মিনিট অসাধারণ খেলেছে। এই ছেলেটি যদি একটু বডিটাকে স্লিম করে, মাসেলটাকে একটু যদি টোন ডাউন করে, এ কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমের জন্য অ্যাসেট হতে পারে। সন্দীপ মান্ডিও উল্টো দিকে লেফট ফ্ল্যাঙ্কে ভালো খেলেছে। সন্দীপ মান্ডিকেও আরও একটু স্লিম হতে হবে, একটু মাসেল কমাতে হবে শরীরে। এরা একটু বেশি মাস্কুলার হয়ে গেছে, এবং তার সাথে সাথে একটু এজিলিটি বাড়াতে হবে, এবং ওই একটু মস্তিষ্কটাকে ঠিক করে নিতে হবে যে একটু অ্যাজাম্পশনটা কম করতে হবে। আমার মনে আছে প্রথম চাকরিতে একটা কর্পোরেট ট্রেনিং ছিল, সেখানে বলেছিল যে অ্যাজিউম কথাটা সে মজা করেই বলেছিল, যিনি ট্রেনিংটা নিয়েছিলেন অ্যাজুমটাকে ভেঙেছিলেন মি, তুমিও গাধা আমিও গাধা, গর্ধ। অ্যাজিউম শব্দটা মি। তো ওকে একটু অ্যাজাম্পশনটা কমাতে হবে, এটা হয়ে যাওয়া উচিত। কেননা হাবাস যেইভাবে খেলাচ্ছে গোটা টিমটাকে। এডমান্ডের প্রসঙ্গে আসি। এডমান্ড 3টে গোল করেছে, 69 মিনিট 69 মিনিট অবধি মাঠে ছিল। আপনাদের তো খেয়াল থাকবে না, ম্যাচ শেষে যে পোস্ট ম্যাচ প্রেস মিট হলো, সেখানে হাবাস বলেছে এডমান্ড যে গোল করেছে সেটাই যথেষ্ট, কেননা ওর নাম্বার 9-এ খেলার অভ্যেস নেই। এটা হাবাস নিজেই বলেছে সেদিনের ম্যাচ শেষে। তো এডমান্ডকে ধন্যবাদ জানিয়েছে 3টে গোল করার জন্য, যদিও সে নাম্বার 9 পজিশনে খেলার অভ্যাসটা নেই। তো এডমান্ডকে আগের দিন সে নাম্বার 9-এ খেলেছে। তো নাম্বার 9-এ তার খেলাটা মনে হয় না বিশ্লেষণ করাটা ঠিক হবে, কেননা তার নাম্বার 9-এ সত্যি খেলার অভ্যেস নেই, যেটা হাবাস নিজেও বলেছে। কারণ নাম্বার 9-এর কাজ শুধু গোল করা নয়, আপনাকে অ্যাটাক বা ডিফেন্সে আপনাকে সারাক্ষণ খুব অল্প টাইম, অল্প স্পেসের মধ্যে আপনাকে অপারেট করতে হবে, এবং যতটা সম্ভব আপনাকে নিখুঁত অপারেট করতে হবে। ছোটো স্ট্রোক, সিঙ্গেল স্ট্রোক, কুইক স্ট্রোক এগুলো দরকার। তো এই বিষয়ে এডমান্ডকে অনেক কাজ করতে হবে, যদি সে বা কোচ চায় যে তাকে নাম্বার 9 হিসেবে প্রতিষ্ঠিত করা। তো গোল আপনি যে কোনো পজিশনে থেকেই করতে পারেন, অ্যাটাকিং মিডিও হিসেবেও করতে পারেন, উইঙ্গার হিসেবেও করতে পারেন। তো আপনাকে যদি নাম্বার 9 হিসেবে খেলতে হয়, 9 হিসেবে খেলে গোল করতে হয়, তাহলে কিন্তু তার জন্য আলাদা আপনার প্রশিক্ষণ দরকার, আলাদা কিছু স্কিল সেট আপনার দরকার। আপনারা যদি ম্যাচটা আবার রিওয়াইন্ড করে দেখেন, তো দেখবেন যে 3টে গোল খুব ভালো করেছে, অসাধারণ ভালো গোল করেছে এডমান্ড। কিন্তু বাকি মুহূর্তগুলোতে নাম্বার 9-এ যেগুলো করার কথা, সেগুলো করতে গিয়ে বারংবার অনেক ভুল করেছে। তাড়াহুড়ো এই জন্য বলছি যে নাম্বার 9 পজিশনে খুব কম স্পেস পাওয়া যায়, জায়গা কম, পরিসর কম, সময় কম। তো সেখানে সাকসেসফুলি অপারেট করাটা একটু কঠিন, একটু তার জন্য আলাদা স্কিল সেট দরকার, এবং যার জন্য নাম্বার 9রা গোটা বিশ্বজুড়ে প্রচুর টাকা দাবি করে। তো দেখা যাক আগামী দিনে এডমান্ডের জন্য উইং পজিশনটা থাকে নাকি নাম্বার 9 পজিশন থাকে। নাম্বার 9 হিসেবে সফল হতে গেলে ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আর উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইলে সেটা তো আলাদা একটা ব্যাপারই হয়ে গেল। সকলে ভালো থাকবেন। আর মোহনবাগানকে দেখে খারাপ লাগছিল, পারছিল না, ইস্টবেঙ্গলের এই ছকে বাঁধা আক্রমণের সামনে দাঁড়াতে পারছিল না। তো এই ছকে বাঁধা আক্রমণের সামনে আগামী দিনও মুশকিল মোহনবাগানের পক্ষে বা আলবাগানের পক্ষে কিছু করা। গতকাল আল আরাবির একটা ম্যাচ ছিল কুয়েত স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, ওদের লিগে। তো সেখানে দেখলাম ওদের যে গোলকিপার খেলেছিল কলকাতায় কিছুদিন আগেই, সে দুটো খুব বাজে গোল খেলো। কলকাতা ফুটবল লিগে এরকম গোল দেখা যায় না। তো ম্যাচটা 3-3 ড্র হলো। কুয়েত স্পোর্টস ক্লাব কিন্তু এসএল 2-তে খেলবে, ইস্টবেঙ্গলের গ্রুপে নেই, অন্য একটা গ্রুপে রয়েছে। তো সেই কুয়েত স্পোর্টস ক্লাব আর আল আরাবি 3-3 হলো। তার মধ্যে দুটো গোল ওই যে গোলকিপার গিফট দিল, ওরকম বাজে গোলকিপিং কলকাতা ফুটবল লিগেও দেখা যায় না। তো আমি একটু লিখলাম, তারপর দেখলাম ওই কুয়েতের অনেক সমর্থক আমার চ্যাট ফোরামে লেখালেখি করছে, আমার কিছু পোস্ট শেয়ার তারা করেছে, তাদের মনে ধরেছে যে এই গোলকিপারের জন্য আল আরাবি গতকাল হারলো। যাকে সকলে ভালো থাকবেন।